ফিরে এলাম বিরতির পর। আমরা আলোচনা করছি বাংলা বলছেতে। আজকের অনুষ্ঠানে রাজনৈতিক চাকচিক্য নয়, আজকে আমরা আলোচনা করছি বাংলার পুজো বিশ্বের দরবারে। 2 বছর পর করোনা আবহ কাটিয়ে দুর্গাপুজোকে আমরা কিভাবে দেখছি, কিভাবে আমরা বাংলার পুজোকে আবার বিশ্বে ছড়িয়ে দেব। বাংলার শিল্প, বাংলার কৃষ্টি, বাংলার ভাবনা, বাংলার শিল্পীদের পরিশ্রম কিভাবে আমরা পৌঁছে দেব বিশ্বের দরবারে, তা নিয়ে আমরা আলোচনা করছি। স্টুডিও রয়েছেন প্যানেলিস্টরা। আমরা আলোচনায় চলে যাব সুজাতা গুপ্তর কাছে। আমি বলেছিলাম বিজ্ঞাপনী বিরতির আগে যে তার সঙ্গে কথা বলবো। আলোচনা হচ্ছিল, কিন্তু এর মাঝেই গতকালই দেখা গেছে প্রায় 1400-রও বেশি করোনা আক্রান্ত হয়েছেন। যদিও সুস্থতার হার অনেক বেশি, হয়তো এখনই উদ্বেগ বাড়ানোর কোনো বিষয় নয়, কিন্তু এই যে 2 বছর করোনা আবহের মধ্যে 3 পাশ খোলা মণ্ডপ, অনেক দূর থেকে মানুষ শিল্প নিদর্শন প্রত্যক্ষ করছিলেন। এবারও কি সেই ভাবনারও একটা ব্যাপার থাকবে সুজাতাদি? মানে নিশ্চয়ই শিল্প ভাবনা, থিম বিদেশি ডেলিগেটসদের কাছে পৌঁছে যাবে, কিন্তু 3 পাশ খোলা মণ্ডপের ভাবনা কি এবার থাকছে? না, ঠিক ওরকম না। খোলামেলা জায়গাটা নিশ্চয়ই সবার জন্যই ভালো, সেটা কোভিড থাকুক আর না থাকুক। একটা ছোট্ট জায়গার মধ্যে দিয়ে আমরা যদি একদম খুব সহজ সরল এক্সাম্পল দিই, আমরা যখন বাড়িতে থাকি আর একটা ফ্ল্যাটের একটা রুমে থাকি, দুটোর একটা ডিফারেন্স থাকে। কাজে এই মুভমেন্টের বা মোবিলিটির একটা ডিফারেন্স কিন্তু খুব এফেক্ট করে। আর কেউ দেখতে আসবেন, তিনি দর্শকরা যখন কষ্ট পান, সেটা আমাদের কারোরই কাঙ্ক্ষিত নয়। আর তারপর স্বাস্থ্যবিধি নিশ্চয়ই একটা ব্যাপার। কাজেই আমার মনে হয় শিল্পীর সেইভাবেই ভাবনা চিন্তাটা করা উচিত। শিল্পকলাটা মানে কাউকে আলাদা করে বুঝিয়ে দেওয়া নয়, মানে মানুষ এসে দেখে তারা বুঝতে পারবেন এবং তারা দূর থেকেও যাতে অন্তত সেগুলো উপভোগ করতে পারেন, এটাও কিন্তু আমার তো ভীষণভাবে চাওয়া থাকে বাবুবাগানের তরফ থেকে। পরিমলদা, আপনার কাছেও একই প্রশ্ন নিয়ে যাব যে দর্শকদের নিরাপত্তার বিষয়টা একটা গুরুত্বপূর্ণ বিষয়। ক্রাউড কন্ট্রোল বিগত 2 বছরে সেভাবে মানুষ দেখতে পাননি, অনেক জায়গায় হয়েছে প্রশাসন দাঁড়াতেই দেয়নি, দেখতে দেখতে বেরিয়ে যেতে হয়েছে। কিন্তু একেবারে মণ্ডপের মূল যে প্রবেশ পথ, যেখানে তারা শিল্পভাবনা প্রত্যক্ষ করবেন, সেখানে দেখতে দেখতে বেরিয়ে যাওয়ার বিষয় থাকবে। ফলে আপনারা এন্ট্রি গেট এবং এক্সিট গেটের ক্ষেত্রে কি ধরনের ব্যবস্থা রাখবেন? এবং একই প্রশ্ন যে এবার কি 3 পাশ খোলা মণ্ডপ আমরা দেখতে পাবো? কারণ করোনা কিন্তু একটু একটু করে বাড়ছে, হয়তো উদ্বেগ বাড়ায়নি, কিন্তু আগে থেকে কি প্রিকশন বেলেঘাটা 33 পল্লী রাখছে? কারণ বাংলার পুজো যখন বিশ্বের দরবারে, সেটা তো সব রকমভাবে নিখুঁত হওয়া উচিত, তাই না? একদম সুচারু, মানে তুমি যেটা বলেছো সেই ব্যাপারে অলরেডি আমাদের এই ব্যাপারে অনেকগুলো মিটিং হয়েছে। এবং তুমি জানো যে এই পুজো আমাদের যে প্যান্ডেল শুরু হয়, তখনই কলকাতা পুলিশের তরফ থেকে আমাদের সাথে আলোচনায় আসেন, তারা প্যান্ডেল পরিদর্শন করে। যেটা অনির্বাণ একটু আগে বললো যে একটা প্যান্ডেল শুরু করার আগেই প্রথমেই আমাদের চিন্তাভাবনা থাকে এন্ট্রি যদি একটা গেট হয় তো এক্সিট দুটো হবে, এন্ট্রি যদি দুটো হয় তো এক্সিট 4টে হবে। মানে এইটা হচ্ছে প্ল্যান কলকাতা পুলিশের। এবং সেইভাবেই আমরা কলকাতা পুলিশের যাদের যেভাবে আমাদের আদেশ করে বা যেভাবে আমাদেরকে অনুরোধ করে, সেটা আমরা মেনে চলি, সবসময় মেনে চলি। এবং এই যেহেতু এবছর ইউনেস্কোর হেরিটেজের ব্যাপার আছে, আমার মনে হয় রাজ্য সরকার এই ব্যাপারে আরও কিছু তাদের গাইডলাইন দেবে। এবং তুমি জানো ফোরাম ফর দুর্গোৎসব আছে, ফোরাম ফর দুর্গোৎসবও এই ইউনেস্কোর ব্যাপার নিয়ে অলরেডি চিন্তাভাবনা করেছে এবং তারাও কিছু গাইডলাইন গত 2 বছর ধরে ফোরাম ফর দুর্গোৎসব দিয়ে এসছে। সেটা আমরা ফোরামের যারা মেম্বার আছি তারা মেনেছি এবং আশা করছি রাজ্য সরকার ফোরাম মিলে যেসব গাইডলাইনগুলো দেবে সেগুলো আমাদের মানতে হবে। এবং আমরা বিশেষ করে, যেটা আমি একটু আগেই বললাম, যেহেতু তুমি জানো আমাদের সবথেকে ভয়ের কারণ এবার হয়ে দাঁড়িয়েছে ফুলবাগান মেট্রো। হয়তো শিয়ালদার সাথে মেট্রো আর কয়েকদিনের মধ্যে চালু হয়ে যাবে, তো একটা অস্বাভাবিক ভিড় হয়তো আমাদের এবছর ফেস করতে হবে। এটা একটা আমাদের কাছে বড় চ্যালেঞ্জ। সেটা আমরা 1 বছর আগে থেকেই মাথায় প্ল্যান করেছি কিভাবে কি করব না করব। তো আমার আশা করছি বেলেঘাটা 33 পল্লী যেভাবে ভিড় হয় এবং যেভাবে কলকাতা পুলিশের সাহায্যে আমরা যেভাবে ম্যানেজ করি, আমার মনে হয় না এই ব্যাপারে কোনো বিশৃঙ্খলার সৃষ্টি হবে। আমরা অতি তৎপর আছি এই ব্যাপারে, আমরা চিন্তাভাবনা করেছি, অনেক মিটিং আমাদের হয়েছে, তো মিটিং চলছে এই ব্যাপারে। তো এইগুলো আমাদের চিন্তাভাবনায় থাকে এবং আমি জানি না এটা প্রতি পুজো কমিটিরই থাকে যে এন্ট্রি এক্সিট নিয়ে, এবং আর্টিস্টরাও এটা নিয়ে চিন্তাভাবনা করেন, কারণ ভিড় সর্বত্রই হয়, কোথায় হয়তো 19 কোথায় 20, কিন্তু সেটা নিয়ে আমরা সবাই চিন্তাভাবনা করছি। এবং যেহেতু এবছর তুমি যেটা বললে গ্রিন করিডোর হচ্ছে, বিদেশিরা আসবে, তারাও একটা আমাদের আইন শৃঙ্খলা দেখতে চাইবে, তারা কোথা দিয়ে কি হচ্ছে না হচ্ছে একটা যে সুন্দর একটা নকশা করে, সেগুলো আমাদের অলরেডি করা হয়ে গেছে চকআউট।
যখনই পুজো প্যান্ডেল শুরু হয়ে যাবে আশা করছি এবছর আমাদের আরও ভালোভাবে হবে আর কি, যেহেতু আমাদের ইউনেস্কোটা মাথায় আছে আমরা আরও সুন্দরভাবে পরিচালনা করব। বেশ, আমি একটু চলে যাব অনির্বাণের কাছে। অনির্বাণ, বিগত 2 বছর শিল্পীদের কাছে একটা চ্যালেঞ্জ ছিল, কারণ পুজোদ্যোক্তারা বলছে পুজো করতে হবে, বাজেটকে কুইজ করতে হবে, বাজেট ছোট করতে হবে, আবার খোলামেলা পরিবেশ, কারণ সরকারি নির্দেশিকা মেনে চলতে হবে, 3 পাশ খোলা মণ্ডপ, আবার এমন মণ্ডপ করতে হবে রাস্তা থেকে মানুষ শিল্প নিদর্শন প্রত্যক্ষ করতে পারেন। এবারে হয়তো সেই চাপটা নেই, এবারে একেবারে অন্যরকম মাপে পুজোকে মেলে দেওয়া যাবে। কিন্তু এই যে পারিপার্শ্বিক পরিস্থিতি, বিগত 24 ঘন্টায় প্রায় 1400-রও বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন, সুস্থ হচ্ছেন ঠিকই, একটা গ্যাদারিংয়ের ব্যাপার থাকবে, তার উপর বর্ষা সময় পর্যায় অনুযায়ী হচ্ছে না, কারণ জুন মাসের একেবারে শেষ সপ্তাহ পেরিয়ে গিয়ে জুলাইতে আমরা ঢুকে গিয়েছি, কিন্তু এখনও ঘন বর্ষা বলতে যেটা বোঝায় সেটা এখনও দেখা যাচ্ছে না। ফলে আশঙ্কার মেঘ থাকছে, পুজোয় বৃষ্টির ভ্রুকুটিও থাকছে। ফলে এই সব কিছুকে সামলে একদিকে প্রত্যাশার চাপ, একদিকে পরিবেশের কথা মাথায় রেখে অনির্বাণের মতো এক্সপার্টরা এবার কি 3 পাশ খোলা মণ্ডপের জন্যই তারা সওয়াল করবে? সব সময় স্কোপ থাকে না সেটা করার। 3 পাশ খোলা গলির মধ্যে হলে তো সম্ভব নয়, তো গলিটা তো একমুখী। তবে আমরা গত 2 বছরে যেভাবে কাজ করেছি, সেটা গলির ক্ষেত্রেই হোক বা চওড়া মাঠেই হোক, এক জায়গায় দর্শক যাতে জমে না যায়, দর্শকের একটা যাতে ইজি ফ্লো থাকে, সেই দিকে আলাদাভাবে নজর দেওয়া হচ্ছে। সেটা বরাবরই থাকে। কলকাতার দুর্গাপুজোয় যারা পুজো উদ্যোক্তারা তারাও জানেন এবং প্রশাসনের নির্দেশও তাই থাকে, এবং আমরা যারা করি আমরাও এটা মেনেই চলি। বেশি ভিড়টা তো ইউনেস্কোর জন্য আজকে হঠাৎ করে সাংঘাতিক বেড়ে যাবে তা না, ভিড় কলকাতায় সাংঘাতিকভাবেই হতো এবং সেটার মোকাবিলাও করা হয়েছে। আমার মনে হয় সমস্যা হবে না। এটা ফ্লো ঠিক থাকলে, আসলে পুজোগুলো অনেক দিকে ছড়ানো থাকে, রাস্তায় ভিড়ের জন্যে দর্শকদের অনেক দেরিতে পৌঁছতে হয়, তাদের মধ্যে তাড়াহুড়ো থাকে, এই সব সমস্যা কিছু হয়ে যায়। কিন্তু পুজোর প্যান্ডেলে যখন ঢোকে ওনারাও দেখতে ঢোকেন এবং শিল্প ভালোবাসেন বলেই এত লাইন দিয়ে এত সময় দিয়ে ওনারা দেখেন দর্শকরা, তখন আর বিশৃঙ্খলাটা হয় না। রাস্তাটায় জ্যামটা হয়ে যায় এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে, এটা একটা সমস্যা। সেটা কলকাতায় মানে সারা বছরই থাকে, পুজোর সময় বেড়ে যায়, কিন্তু পুজোর মণ্ডপে সমস্যা নেই। আমি একটু প্রদীপের কাছে এবার আলোচনায় যাব। প্রদীপ, জানতে চাইব যে শিল্পীদের তো একটা ভাবনা থাকে, তার শিল্প ভাবনা এইভাবে ফুটিয়ে তুলবে, কিন্তু পারিপার্শ্বিক পরিস্থিতি যদি এমনটা হয় যে করোনা বাড়ছে, হয়তো আগের বারের মতো খুব মারাত্মক বা প্রাণঘাতী নয়, কিন্তু তা সত্ত্বেও বাড়ছে, সেক্ষেত্রে তো শিল্পীর কাছে একটা চ্যালেঞ্জ এসে যায়, তার শিল্প ভাবনাটাকেও ফুটিয়ে তুলতে হবে, আবার মানুষের কথাও ভাবতে হবে। ফলে তোমার কাজের ক্ষেত্রে যেটা দেখা যায় অনেক বেশি বিস্তার, অনেকটা জায়গা জুড়ে মণ্ডপ, ফলে এবারে কি সেই ভাবনাগুলোর ক্ষেত্রে এই বিষয়গুলো আসবে? বর্ষা দেরিতে আসা, মানুষের সমাগমের ব্যাপার, আবার বিদেশি ডেলিগেটসরা আসবেন, গ্রিন করিডোরের মাধ্যমে তারা বাংলা শিল্পকে প্রত্যক্ষ করবেন, ফলে তাদেরকে দেখারও সময় দিতে হবে। ফলে মণ্ডপ কি সেই 3 পাশ খোলা, নাকি একেবারে নিখুঁত শিল্প নৈপুণ্য ঠিক আগে যেমনটা দেখা যেত? না, বাঁধন ভাঙা একটা ভিড় এবার মনে হয় হবেই, কারণ 2 বছর মানুষ সেভাবে দুর্গাপুজো দেখতে পারেননি, মূলত বয়স্করা ভয় পেয়েছেন, সে ভয়টা তো এখন কেটে গেছে। আরেকটা খুব ভালো খারাপ জানি না, মানে কোভিডের এখন সবথেকে একটা পিক জায়গায় যেতে চলেছে এবং পিকের খুব কাছাকাছি আছে, সুতরাং খুব তাড়াতাড়ি হয়তো এই ঘটনাটা হয়তো তার একটা অন্ত হবে। আর নতুন করে কোভিড তো আর কেউ ভয় পাচ্ছে না, আমরা হয়তো মাস্ক পরছি, কিন্তু সেই বিধিনিষেধ বা সেই আর তো মানুষের আর সেটা মানার সময় আর নেই, কারণ বাজার হাট দোকানপাট আর বন্ধ করা যাচ্ছে না, কিছুই বন্ধ নেই। সুতরাং দুর্গাপুজো আমার মনে হয় না সেইটা এফেক্ট পড়বে। এবং 3 পাশ খোলা মণ্ডপ বলতে আমরা যেটা বুঝি সেটা তো হয়েই এসছে এত বছর, মানে আগেও হয়েছে। সেটা যেভাবে বলছিল যে এটা ডিপেন্ড করে কোন জায়গায় হচ্ছে, যেখানে একটাই পাশ সেখানে তো 3 পাশ খোলার অপশান থাকে না। তা আমরা চেষ্টা করব যে আকাশটা খোলা রাখতে, যাতে হাওয়া বাতাস খেলে। এবং আমরা তো 3 পাশ খোলা কোনো হসপিটাল দেখি না। 3 পাশ খোলার সাথে করোনা বা কোভিডের কোনো সম্পর্ক আছে কিনা আমি জানি না।
মানুষ যাতে একটা একটা ফ্লোতে বেরোতে পারে, সেটাই হয়তো আমাদের কাম্য হতে পারে, মানে সেটাই না, না, হয়তো সম্ভব। প্রদীপ একটু 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 ইন্টারাপ্ট করব। 3 পাশ খোলা হয়তো হসপিটাল হয় না, কিন্তু 3 পাশ খোলা এই কারণেই প্রশাসনিক স্তরে ভাবনা দেওয়া হয়েছিল যাতে বিভিন্ন দিক থেকে মানুষ দেখতে পারেন মণ্ডপের কাছাকাছি যেতে না পারলেও। আমি না, সেই অর্থে বলেছিলাম। না, ভৌগোলিকভাবে অনেক মণ্ডপ যেই মাঠে বা যেই রাস্তায় হয় সেগুলোতে 3টে দিক হয়তো খোলা থাকেই না, দুটো দিকে দুটো বাড়ি আছে, তা সেখানে 3 পাশ খোলার অপশান থাকে না। কখনো কখনো মাঠের পুজো সেটা সম্ভব, কিন্তু মাঠটাও রাস্তা থেকে অনেকটা দূরে, একটা পাশ থেকেই দুর্গা ঠাকুরকে দেখতে হবে, কারণ দুর্গা ঠাকুরের যে কোনো দর্শক চাইবে তার ফ্রন্ট থেকে দেখতে, মানে একটা দিকেই সেই ভিড়টা জমবে। এখানে প্রশ্নটা হলো যে ওই 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 ভিড়ের ম্যানেজমেন্টটা কিভাবে সম্ভব, মানে ওই ভিড়টাকে কিভাবে একটা ফ্লোর মধ্যে দিয়ে বের করে দেওয়া যায়, এবং এক্সিটটা অনেক বড় রেখে বা এক্সিটে ম্যানেজমেন্টটা আরও সুন্দর করে কিভাবে। কলকাতা পুলিশ দারুণ কাজ করে, অনেক বছর ধরে আমরা দেখেছি যে অত্যাধিক ভিড়েও 18-19-এও দেখেছি। আমরা বাংলার পুজো বলতে শুধু কিন্তু তিলোত্তমার পুজো বুঝি না, আমরা বাংলার পুজো বলতে বুঝি গোটা বাংলার পুজো। ফলে আজকে জেলাতেও রথের দিন উৎসবের সূচনা হয়েছে। আমরা একটুখানি চোখ রাখবো পুরুলিয়ার একটি প্রতিবেদনে, সেখানে কিন্তু পুজোর প্রস্তুতি শুরু হয়েছে। তারপর আমরা আবার আলোচনায় ফিরছি। রথযাত্রা উপলক্ষে রীতি রেওয়াজ মেনে কোথাও কুমোরপাড়া থেকে মৃন্ময়ী মা ঠাকুর দালানে প্রবেশ করেন, আবার কোথাও পরম্পরা মেনে মাটির প্রলেপ পরে মা দুর্গার কাঠামোয়। পরম্পরা বজায় রেখে পুরুলিয়ার নীলকণ্ঠ চ্যাটার্জি পরিবারের রথের দিনই হয় দুর্গাপুজোর শুভ সূচনা। খুঁটি পুজোর পরেই মায়ের কাঠামোয় ওঠে মাটির প্রলেপ। খুব বেশি আড়ম্বর হয় না এই পুজো, ঘরোয়াভাবেই করা হয় এই অনুষ্ঠান। দিনে রথের দিন, রথযাত্রার দিন মাটি দেওয়া হয়, বিশেষ আড়ম্বর হয় না, কিন্তু আমাদের এই কম আয়োজনের মধ্যেই আমাদের বাড়িতে বিশেষ করে এই দিনই মাটি দেওয়া হয়। এটা আমাদের এক কাঠের মূর্তি, এক মূর্তি, মানে বাড়ির পুজো। কলকাতার মতো পুরুলিয়ায় খুঁটি পুজোর প্রচলন ছিল না। প্রথম এই নিয়ম শুরু হয় পুরুলিয়ায় নীলকণ্ঠ চ্যাটার্জি পরিবারের দুর্গাপুজোর মাধ্যমে। পুরুলিয়া শহরের দুলমি নডিহা রিক্রিয়েশন ক্লাব প্রাঙ্গণে এবছরের দুর্গাপুজোর প্রথম খুঁটি পুজো শুরু করা হয়। এই পুজো পারিবারিক হলেও পুজোর প্রতিটা পর্যায়ে সমানভাবে উপভোগ করে গোটা গ্রামবাসী। পুজোর প্রস্তুতি তাদের আবেগকে উস্কে দেয়। পুরুলিয়াতে মোটামুটি খুঁটি পুজোর ব্যাপারটা কোথাও নেই, আমরা প্রথম এটা শুরু করার চেষ্টা করলাম, যে খুঁটি পূজার মাধ্যমে আমাদের পুজোর শারদীয় অনুষ্ঠানটা শুরু হলো। একটা খুঁটিকে পুজো করে মাটি দেওয়া হয়, মূর্তিতে মাটি দেওয়া হবে প্রথম রথের দিন, এই শুভ সূচনাটা হয়। মাঠে ঘাটে কাশফুলের দেখা নেই এখনো, শুধুমাত্র রথের দিনেই ঢাকের বাদ্যি জানান দেয় বাঙালির শ্রেষ্ঠ পুজোর আগমন, যার জন্য বাঙালির অপেক্ষা 365 দিনের। বারে বারে বাঙালির চোখ চলে যায় ক্যালেন্ডারের পাতার দিকে। পুরুলিয়া থেকে গৌতম প্রামাণিকের রিপোর্ট, আর+ নিউজ, পুরুলিয়া। আমরা দেখলাম সেই প্রতিবেদন। এবার আমরা আবার আলোচনায় ফিরে যাব, সময় খুব সংক্ষিপ্ত। আমি আবার আলোচনায় চলে যাব পরিমলদার কাছে, বেলেঘাটা 33 পল্লীর কাছে। পুজো নিয়ে তো চিন্তাভাবনা শুরু হয়েছে, পুজোর পরিকল্পনা শুরু হয়েছে, কিভাবে ডেলিগেটসরা আসবেন অতিথি অভ্যাগতদের জন্য। বেলেঘাটা 33 পল্লী কতটা প্রস্তুত, যারা ফরেন ডেলিগেটস আসবেন তাদেরকে কিভাবে স্বাগত জানানোর পরিকল্পনা কি রয়েছে, সেটা যেমন জানবো পরিমলদা সংক্ষেপে, একই সঙ্গে জানবো পরিবেশ বান্ধব পুজো, সেটাও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। ফলে এবারে আপনাদের যে পুজো ভাবনা, তার মধ্যে পরিবেশ বান্ধব বা পরিবেশ সংক্রান্ত সতর্কতা কতটা আমরা দেখতে পাবো? হ্যাঁ, থ্যাংক ইউ সুচারু, একটা এই মানে ভালো একটা প্রশ্ন করার জন্য। প্রথমত আমি বলি, আমরা 2017-18তে আমাদের একটা সুযোগ হয়েছিল, আমাদের একটা টিম এসেছিলেন, পুরো বিদেশি টিম, তাদেরকে আমরা ওয়েলকাম করি। তারা আমাদের এখানে ছিলেন প্যান্ডেলে ঘন্টা 3, এবং লাস্টে আমাদের এখানকে তারা ডিনারও করেন ওই মাটির থালা, মাটির হাঁড়িতে। তো আমাদের এই বিদেশি টিমকে ওয়েলকাম করার জন্য আমরা অলরেডি প্রস্তুত, আমরা জানি কিভাবে তাদের করতে হয়।
তো এই ব্যাপারে আমরা অলরেডি আমাদের অভিজ্ঞতা আছে, আমরা সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আরও এগিয়ে নিয়ে যাব। আর দ্বিতীয়ত বলি, বেলেঘাটা 33 পল্লী সবসময় চিন্তা করে ইকো ফ্রেন্ডলি জিনিস ইউজ করার এবং রিইউজেবল করার, মানে যে ক্ষেত্রে সেগুলো যদি রিইউজেবল হয় মানে তাতে কী হয়, পরিবেশটা অনেকটাই আমরা বাঁচাতে পারি। আর যদি আমরা পুজো কমিটিগুলো যদি সবাই, আমরা শুধু আমি বলছি না, যারা আছেন পুজো কমিটি প্রত্যেকেই এই ব্যাপারে চিন্তাভাবনা করেন এবং বেলেঘাটা 33 পল্লী তার ব্যতিক্রম নয়, এবং আমরা আরও বেশি করে চিন্তাভাবনা করি এই জন্যই যে যাতে পরিবেশ যাতে নষ্ট না হয়, পরিবেশ বান্ধব যদি পুজো করতে পারি, তাতে যারা দর্শনার্থী যারা আসবেন, দর্শক যারা আসবেন, তারাও একটা সুন্দর একটা অ্যাটমসফিয়ার পাবেন। এবং পুজোর পরে আর কি, অ্যাকচুয়ালি পরিবেশ বান্ধবটা শুরু হয় পুজো শেষ হওয়ার পরেই, তখন আরও তাড়াতাড়ি যাতে ওটাকে ডিসম্যান্টিং করে এবং সেটা রিজনেবল জায়গায় চলে যেতে পারে, সেটা আমাদের হচ্ছে মেন লক্ষ্য থাকে। আমি একটু সুজাতাদির কাছে যাব, বাবুবাগানে রয়েছে সুজাতাদির কাছে যাব। আপনার তো অভিজ্ঞতা অনেক রকম, একদিকে আপনি উদ্যোক্তা হিসাবে কাজ করেছেন, আবার শিল্পী হিসাবেও ভাবনা ফুটিয়ে তুলেছেন। এই যে বর্ষার একটা ভ্রুকুটি রয়েছে, এখনো পর্যন্ত বর্ষা সেভাবে হলো না। দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অংশ, বিশেষ করে আপনাদের যে এলাকায় পুজো রয়েছে তার ভৌগোলিক অবস্থান যদি দেখা যায়, বাবুবাগান বা সেলিমপুর বা যাদবপুর এই এরিয়াতে অল্প বৃষ্টিতেই জল জমে যায়। ফলে পুজোর ওই মেন ডেগুলো, গুরুত্বপূর্ণ দিনগুলোর কথা মাথায় রেখে এই যে ওয়াটার লগিংয়ের একটা সমস্যা, একেবারে খুব জ্বলন্ত সমস্যা, এবং জল পেরিয়ে মানুষকে যদি ঠাকুর দেখতে যেতে হয়, ফলে এ নিয়ে আপনাদের কোনো পরিকল্পনা রয়েছে স্থানীয় স্তরে যে কিভাবে আপনারা ড্রেনেজ সিস্টেমকে ক্লিয়ার রাখবেন বা স্থানীয় প্রশাসনের সঙ্গে সহযোগিতা করবেন? আপনারা কি আলোচনা করেছেন অলরেডি প্রশাসনের সঙ্গে? হ্যাঁ, এটা প্রত্যেক বছরই হয়ে থাকে, কারণ বর্ষার পরেই শরৎ আসে। কাজে নতুন করে আলাদা করে কিছু না, তবে 34 বছর আমরা কাটিয়ে ফেলেছি, তার সাথে সাথে 11 বছর আমাদের মামাটি মানুষের সরকারও চলছে। কাজে ড্রেনেজ সিস্টেম এখন অনেক অনেক বেশি ইমপ্রুভড। এখন যদি ওয়াটার লগিং হয় ম্যাক্স টু ম্যাক্স 1 ঘন্টা থাকে, তারপরে কিন্তু আর থাকে না। আর যে অঞ্চলটায় বাবুবাগান দুর্গাপুজোটা হয় সেই অঞ্চলে অ্যাকচুয়ালি জল জমে না, ব্রিজের ওপারে কিছুটা জমে, এপারে হয়তো আরেকটু সেলিমপুরের দিকে গেলে পাবো, কিন্তু বাবুবাগান ওয়াটার ফ্রি। আর প্রশাসনিক স্তরে সব রকমভাবে সহযোগিতা সেগুলো তো সবসময় থাকে। এবছরও আমরা এর আগেও মিটিং করে ফেলেছি, আমরা আবারও বসছি, মানে এটা কন্টিনিউয়াস প্রসেস আর কি। মানে আমরা যখনই দেখছি কিছু ঘটনা ঘটছে, মনে হলো জলটা এরকম জমতে পারে, তো এখন ড্রেনেজ ক্লিয়ারের ব্যবস্থা করে দেওয়া হয়। কাজে এইগুলো সবসময়ই ছিল, এখনও আছে, এবং আমার মনে হয় না কোনো অসুবিধা কোনো দর্শনার্থীর হবে বলে। বেশ, আমরা 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 আবার চলে যাব। দুই টিম মেকার রয়েছেন, তারা এখন অত্যন্ত ব্যস্ত নাওয়া খাওয়ার সময়ে। আমি প্রদীপের কাছে চলে যাব। প্রদীপ, এবছর তুমি কোন কোন পুজো কমিটির কাজ করছো, এবং তার সঙ্গে একটা প্রশ্ন সংযুক্ত করব। এই যে প্রত্যাশার চাপ উদ্যোক্তারা বলেন, এবং তারপর দেখা যায় যদি 3টে মণ্ডপ করলে কোনো মণ্ডপ সেরা শিরোপা পেলো, কোনো মণ্ডপ পেলো না, আবার কোনো মণ্ডপ পুরস্কার সেভাবে পেলো না। সেই প্রত্যাশার চাপ যখন সামলে একই শিল্পীকে কি কখনো কথা শুনতে হয় যে অমুক ক্লাবের কাজ করলেন তারা পেলো, আর এখানে শিল্প ভাবনা করলেন আমরা পেলাম না, কেন পেলাম না? এরকম কোনো প্রশ্নোত্তর পর্বের মধ্যে দিয়ে যেতে হয় প্রদীপ? প্রথমে বলে আমি দুটো কাজ করছি, একটা দক্ষিণে নাকতলা উদ্যান সংঘ, আর একটা উত্তর পূর্বে দমদম তরুণ দল, দমদম পার্কে। এটা তা আমি যে কটা পুজোয় কাজ করেছি আমি খুব লাকি, মানে এই রকম প্রশ্নের মুখোমুখি হইনি বা অনেকে এরকম প্রশ্ন করেননি। তা কিন্তু একটা তো মন খারাপ থাকেই, মানে পুরস্কার পেলে যেমন মন ভালো হয়ে যায়, না পেলে তো মন খারাপ থাকেই। এটা একটা ক্রিকেট ম্যাচের মতোই, মানে কখন সেটা 4 হবে, কখন সেটা উইকেটটা চলে যাবে, এটা আমাদের হাতে থাকে না। আমাদের হাতে যেটা থাকে একটা কাজ করার প্রচেষ্টা, সেটা ছাড়া আর কিছু আমরা করতে পারি না। মানে দর্শক বলে দেয় যে ভালো হয়েছে, তারপরে পুরস্কার সেটাকে স্বীকৃতি দেয়। আর এই আশায় আমরা সবাই বুক বেঁধে থাকি এবং কাজ করতে মাঠে নামি। বেশ, ধন্যবাদ প্রদীপ। আমরা চলে যাব, সময় একদম শেষ, আমরা চলে যাব একটু অনির্বাণের কাছে। অনির্বাণ, তোমার কাছে ঠিক উল্টো প্রশ্ন, যদি এমনটা হয় 3টে পুজোই যে পুজোর কাজ করছো, কি 4টে পুজো সব কটা শিরোপা পেলো,
পরের বছরের জন্য এমন প্রত্যাশার চাপ এলেও 5 থেকে 7টা পুজো তোমার সঙ্গে যোগাযোগ করছে। ফলে এরকম পরিস্থিতিতে গ্রাম থেকে যে সমস্ত শিল্পী নিয়ে এসে তুমি কাজ করাও বা তোমার ওয়ার্কশপে যারা কাজ করে, 7-8টা পুজো একসঙ্গে করা সম্ভব? না, এতগুলো পুজো করা সম্ভব না আমার পক্ষে। পুজো আমি সাধারণত 3টে করি, এই বছর আমি 4টে পুজো করছি, কিন্তু আমি না হলে 3টে পুজো করি বেশিরভাগ সময়। আর অতগুলো সংখ্যায় পুজো করে করার সময় পাওয়া যায় না। সময়টা তো নির্দিষ্ট, মানে সবারই সপ্তমী অষ্টমীর দিনগুলো একই দিনে একই সময় হয়, এটা সম্ভব না। বেশ, আমরা আলোচনা করছিলাম বাংলার পুজো বিশ্বের দরবারে নিয়ে। হ্যাঁ, এই বাংলা বাঙালির গর্বের উৎসব দুর্গাপুজো। আপনারা অনেকে অবাক হবেন যে এই পুজো একটা সময় সেই সাবেকিয়ানার মধ্যেই আবদ্ধ ছিল, এটার পরবর্তী পর্যায়ে শিল্পের পর্যায়ে যায় এবং সেখান থেকে আজ বাংলার পুজো বিশ্বের দরবারে ইউনেস্কোর হেরিটেজ সম্মান। ফলে এই পুজো সত্যিই গর্বের। আর এই রথের রশিতে টান পড়ার সাথে সাথেই আমরা পুজোর আস্বাদ পেতে শুরু করেছি। আপনারা সুস্থ থাকবেন। সকলকে রথের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের বাংলা বলছে অনুষ্ঠান। আমরা অতিথিদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি আজ বাংলা বলছে অনুষ্ঠান। আপনারা দেখতে থাকুন আর প্লাস নিউজ, সবার আগে সবার পাশে।